হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি মেজর 8 পলিটিক্যাল সায়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। রাজনৈতিক সামাজিকীকরণে সংবাদ মাধ্যমের কি ভূমিকা রয়েছে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। এবং তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দিচ্ছি পুরো ডিসকাউন্ট, মাত্র রেজিস্ট্রেশন ফিসটা নিচ্ছি 99 টাকা প্রথম 100 জন স্টুডেন্টের জন্য। তো যারা ভাবছো যুক্ত হবে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো। আজকে রাজনৈতিক সামাজিকীকরণে সংবাদ মাধ্যমের ভূমিকা কি রয়েছে সেই নিয়ে আলোচনা হবে। কি বলছে এখানে, রাজনৈতিক সামাজিকীকরণ কি, প্রশ্নটা এভাবে আসতে পারে। বলছে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান, বিশ্বাস এবং মূল্যবোধ অর্জন করতে পারে। দেখো, রাজনৈতিক সামাজিকীকরণ, সামাজিকীকরণ মানে কি সোসাইটিকেও এর সঙ্গে যুক্ত করা। দেখো, আজকে ভোটদান করা মানে এই না যে আমি গেলাম কোনো একটা পার্টিকে, পছন্দ হলো না হলো আমি ভোট দিয়ে চলে আসলাম, এমনটা কিন্তু নয়। ভোটদান আমার কিন্তু একটা অধিকার। তাহলে এই অধিকারটা আমার মানে দেওয়ার ক্ষমতা আসবে প্রতি 5 বছর অন্তর অন্তর। যেখানে আমি প্রধানমন্ত্রী নির্বাচন করতে গেলে প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট দিতে পারবো, আমি মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গেলে প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট দিতে পারবো। তাহলে যে ভোটদান করা, যেই প্রসঙ্গটা আমি বলছি ভোটদান করা, এটা এমন একটা প্রক্রিয়া কিন্তু এই রাজনৈতিক সামাজিকীকরণ, যার মাধ্যমে ব্যক্তি রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান, অর্থাৎ রাজনীতি কি জিনিস এটা প্রত্যেকের জ্ঞান থাকাটা কিন্তু বাধ্যতামূলক, থাকতে হবে এই বিষয়ে জ্ঞান, ঠিক আছে। এবং কি বলছে, মূল্যবোধ অর্জন করতেও শেখায়। আচ্ছা, এবার সামাজিকীকরণের মূল উপাদানগুলো কি কি এখানে বলছে। প্রথমত এই রাজনৈতিক সচেতনতা। এখানে কি, ব্যক্তির মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রদান করা যায়। দেন মূল্যবোধের বিকাশ সাধন হয় এই রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে। যেমন গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে আমরা জানতে পারি, অধিকার আমাদের কি রয়েছে সেগুলো জানতে পারি, এবং আমাদের কর্তব্য সম্পর্কেও কিন্তু আমরা আমাদের মূল্যবোধকে কিন্তু আমরা জাগ্রত করতে পারি। এবং বিশেষ করে কোন দিকের মূল্যবোধ, রাজনৈতিক দিকের মূল্যবোধ সম্পর্কে আমরা নিজেদেরকে কিন্তু জাগ্রত করতে পারি। এবার আচরণগত রূপান্তরের ক্ষেত্রে কি বলছে, যে রাজনৈতিক প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণের জন্য ব্যক্তির আচরণকে কিন্তু প্রভাবিত করা। অর্থাৎ যেমন আমরা তামিলনাড়ু দেখতে পাচ্ছি থালাপতি বিজয়, সেখানকার এখন সিএম। পশ্চিম বাংলায় এখন সেই প্রথমবার তোমার হচ্ছে বিজেপি ক্ষমতায় এলো, তাহলে সেখানে একটা আমূল পরিবর্তন। তার মানে মানুষ এখন কিন্তু বুঝতে শিখেছে, মানুষ এখন 21st সেঞ্চুরিতে থাকে। মানুষকে যা বোঝাবো উল্লুকে পাঠার মতো মানুষ বুঝে নেবে এটা কিন্তু নয়। তাহলে মানুষ বুঝতে শিখেছে, মানুষ জানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক মানুষ জানে। মানুষ কিন্তু এখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শিখেছে, মানুষের কাছে মূল্যবোধ তৈরি হয়েছে। তাহলে আজকে এই যে আচরণগত রূপান্তর, একটা সময় মানুষ খালি যে তৃণমূল করতো, সেই মানুষগুলো এখন ধীরে ধীরে কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে। অর্থাৎ কেন, যেটা আমরা এই বছর 2026-এ যে বিধানসভা ভোটটা হলো, সেই বিধানসভা ভোটের মাধ্যমে আমরা জানতে পারি তামিলনাড়ুতে একটা পরিবর্তন হলো। অর্থাৎ তুমি আজকে জনগণ তোমাকে সরকার পক্ষে বসিয়েছে, তোমাকে শাসক তৈরি করেছে, তোমার উচিত বা তোমার দায়িত্ব জনগণের হয়ে কাজ করা। তোমার নিজের আখেরটা বা নিজের পকেটটা কিন্তু ভরা কিন্তু কখনোই একটা রাজনীতির নেতৃত্বের কিন্তু কখনোই কিন্তু এটা শোভা পায় না। তাহলে রাজনীতি বলে রাজার নীতি, অর্থাৎ রাজার নীতি এমন হবে প্রজাদের উন্নতির কথা চিন্তা করতে হবে, না হলে কিন্তু তোমার আসলে তোমাকে কিন্তু কেউই রাখবে না। তাহলে এই জিনিসটার মূল্যবোধ কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে কি করে, এই রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যে দিয়ে। এবং আমরা আমাদের আচরণকে নিয়ন্ত্রিত যেন করতে পারি, আমরা আমাদের আচরণকে যেন রূপান্তর করতে পারি সময় অনুযায়ী, তাহলে সেদিকেও কিন্তু ধ্যান রাখতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা তথ্য প্রদান এবং জ্ঞান সঞ্চারের প্রসঙ্গটা একটু বলে দেই। বলছে সংবাদ মাধ্যম নাগরিকদের রাজনৈতিক তথ্য সরবরাহ করার প্রাথমিক উৎস হিসাবে কিন্তু কাজ করে। যেমন সরকারি নীতি ও আইন সম্পর্কে জনগণকে জানানো দেয়,
তারপর রাজনৈতিক নেতাদের ভাষণ এবং কর্মকাণ্ডও কিন্তু প্রচার করা হয় বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে। দেন বলছে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়। আজকে এই যে বিজেপি ক্ষমতায় এলো পশ্চিমবাংলায়, অর্থাৎ তৃণমূলের কোন কোন জিনিসগুলো ডিফল্ট আছে এবং বিজেপির কোন কোন জিনিসগুলো পজিটিভ আছে, সেই সমস্ত জিনিসগুলো সংবাদ মাধ্যমে দেখে তবে না আমরা মানে নিজেদেরকে সচেতন করে তুলি। আজকে ৩৫ বছর চললো সিপিআইএম এর রাজত্ব, এবং তারপরে সে হয়তো ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তৃণমূল সরকার আসার পরে কিন্তু তাদের কিন্তু মানুষকে কিন্তু বুঝিয়েছিল যে আমরা এই জিনিসগুলো নিয়ে আসবো। মানুষ বুঝতে শিখেছিল না এই ৩৫ বছর তো আমরা সিপিআইএম কে রেখে দেখলাম, এখন তৃণমূলকে নিয়ে আসি। তৃণমূলকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তৃণমূল 15 বছর ধরে রাজত্ব করছে, এবং করার পরে এখন বিজেপি তার মানুষের সামনে তুলে ধরছে তৃণমূলের খারাপ খারাপ দিকগুলোকে, এবং তারপরে কিন্তু মানুষজন বুঝতে শিখেছে। আজকে এই রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক যে বক্তব্য, সেগুলো আমাদের সামনে আসে বলে আমরা কিন্তু সচেতন হই, তাই না? তাহলে এই যে কথাটা বললাম, সরকারি নীতি আইন সম্পর্কে আমরা জানতে পারি সংবাদপত্রের মাধ্যমে বা সংবাদ মাধ্যমের থ্রুতে। দেন বলছে রাজনৈতিক নেতাদের ভাষণ ও কর্মকাণ্ড আমরা দেখি যে কোন রাজনৈতিক নেতা ভালো কে খারাপ, সেগুলো কিন্তু মানুষ বুঝতে শেখে। কে মানুষের ভালো চায়, কে মানুষের খারাপ চায়। একটা পাগলও বলে না, একটা পাগলও কিন্তু এখন বোঝে যে কোনটা তার ভালো হবে কোনটা খারাপ হবে। আর আমরা তো সবাই সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই না? তাহলে এই যে জনগণ, পশ্চিমবাংলার জনগণ, আপামর জনগণ চেয়েছিল যে না এবার আর তৃণমূলকে আমরা রাখবো না, কারণ যেহেতু এতগুলো ঝামেলা, এতগুলো অন্যায়, 26,000-এর চাকরি বাতিল, ধর্ষিত হয়ে আরজি করের ঘটনা, সেখানে এই যে একের পর এক ঘটনাগুলো না মানুষকে তৃণমূল থেকে দূরে নিয়ে গেছে এবং বিজেপিকে কাছাকাছি আনতে সহায়তা করেছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। যখন আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছি, রাজনীতি পড়ছি, রাজনীতির প্রসঙ্গটা কিছুটা আসবে। এখন কে মানে তৃণমূল করে, কে মানে বিজেপি করে, কে সিপিআইএম করে, সেটা পরের কথা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আদর্শ। আমি নিজের পকেট গোছাবো না, আমি অন্যের ভালো করব সবার প্রথমে। কেননা আমি তো একটা স্যালারি বা বেতন তো পাচ্ছি, এবং সেই বেতন দিয়ে আমার পেটটা ভরে যাবে নিশ্চয়ই। তারপরে আমাকে আবার এক্সট্রা জনগণের টাকা পকেটে ঢোকানোর তো কোনো মানে হয় না। জনগণের যে ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্স দিয়ে জনগণেরই যদি উন্নতি করি, তাহলে আমাদের রাজ্যের উন্নতি হবে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আনতে হবে পলিটিশিয়ানদের, যেন সোসাইটির উন্নতি হয়, যেন আমাদের রাজ্যের যারা শিক্ষার্থী আছে তাদের উন্নতি হয়, তারা যেন দেশের সমস্ত স্টেটগুলোর মধ্যে এগিয়ে যেতে পারে। আমাদের উদ্দেশ্য কখনোই এমন হওয়া উচিত নয় যে আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে থাকুক, আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে যাক। এটাই কিন্তু আমরা সবসময় বা সদা কিন্তু চাই, তাই না? আচ্ছা, চলে আসবো নেক্সট ইয়েতে, জনমত গঠনের কথা বলতে পারি। আজকাল বর্তমান কিন্তু ইন্টারনেটের জামানা। ফেসবুক খুললেই তুমি দেখতে পাবা কারো দুর্নীতি, তুমি ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবা দুর্নীতি, তুমি টুইটারেই দেখতে পাবা দুর্নীতি, তুমি কে দুর্নীতি করছে কে ভালো করছে সেগুলো কিন্তু দেখতে পাবা। এবং ধীরে ধীরে না এইভাবেই কিন্তু কি হয়, মানুষজন কিন্তু রিলস গুলো দেখে, হয়তো ফেসবুকে কোনো কমেন্ট করছে না, হয়তো ইনস্টাতে কোনো কমেন্ট করছে না, কিন্তু মানুষজন কিন্তু তথ্যগুলোকে বা ডাটাগুলো একে অপরের সাথে শেয়ার করছে। এবং ফেসবুকের মাধ্যমেই এবং ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু মানুষ কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা বা বিভিন্ন ধরনের জনমত কিন্তু গঠনের প্রেক্ষাপটে কিন্তু জড়িয়ে যায়। তো বলছে সংবাদ মাধ্যম বিভিন্ন রাজনৈতিক বিষয়ের উপর কিন্তু ভিত্তি করে জনমত তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে পারে। এবং কি বলছে সংবাদ বিশ্লেষণ এবং টকশোর মাধ্যমে কিন্তু, টকশো বলতে গেলে কোনগুলোকে বুঝি আমরা, দেখবা ঘন্টাখানেক সুমন তোমরা এবিপি আনন্দ দেখবা, রিপাবলিক বাংলা তোমরা দেখে থাকো। তো বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলোতে কি করা হয়, বিভিন্ন পার্টির লোকেদের কিন্তু বসায় এবং সেখানে তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়, এবং তার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু তাদের ভালো মন্দ দিকগুলো সম্পর্কে জানতে পারি রাজনীতির। তো বলছে রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে পারে এবং নিজস্ব মতামত কিন্তু গঠন করতে পারে জনগণ। এইভাবে কিন্তু ধীরে ধীরে জনমত গঠন হয়ে যায় বিশ্ব জুড়ে। ওকে, নেক্সট পয়েন্ট বলছে এজেন্ডা নির্ধারণ। এজেন্ডা নির্ধারণ বলতে আমি এতদিন ধরে দেখলাম, দেখার পরে আমার একটা এজেন্ডা থাকবে যে আমাকে এইবার এই দলকেই ক্ষমতায় নিয়ে আসতে হবে। জনগণ কিন্তু ভিতরে ভিতরে তৈরি হয়ে গেছে যে আমি, জনগণ জানে যে এই 5 বছরে কি ঘটলো, বিগত 15 বছরে কি ঘটেছে, বিগত 35 বছরে কি ঘটেছে, জনগণ জানে। এখন জনগণ ভাবছে না আগামী দিনগুলোতে কি হবে, আমাদের ছেলেপেলেরা ভালো হবে, আমাদের নারী সুরক্ষা হবে, আমাদের সমস্ত কিছু চাকরি বাকরি পাবে ছেলেমেয়েরা, স্বাস্থ্য উন্নত হবে, কর্মসংস্থান আসবে ইত্যাদি। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মনের মধ্যে এজেন্ডা চলে আসে কিন্তু পুরোপুরি, যে আমি এই বছর ভোট দিব তো দিব, আমি গিয়ে কিন্তু অমুক পার্টিকে বা অমুক দলকে কিন্তু ভোটটা দেব। তার কারণ কি, এদের তো দেখলাম, এখন অন্য দলকেও একটু দেখি কেমন কি করে না করে। তো বলছে এজেন্ডা নির্ধারণ বলতে কি বোঝায়, এজেন্ডা সেটিং বলছে গুরুত্বারোপ।
বলছে কোন রাজনৈতিক ইস্যুটি কিন্তু গুরুত্বপূর্ণ বা কোন রাজনৈতিক ইস্যুটি গুরুত্বপূর্ণ তা কিন্তু সংবাদ মাধ্যম ঠিক করে দেয়। তাহলে কোন রাজনৈতিক ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি করে সংবাদ মাধ্যমে কিন্তু ঠিক করে। এবার দৃষ্টি আকর্ষণ, বলছে নির্দিষ্ট কোনো সমস্যার দিকে কিন্তু জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই যে একের পর এক নিউজ চ্যানেলগুলোতে আরজি করের ঘটনাটা দেখিয়ে 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 রত্না দেবনাথ যে ছিল, অর্থাৎ সেই মৌমিতা দেবনাথের যে মা ছিল, তার যে কষ্ট, হ্যাঁ, তার যে একটা দুঃখ, চোখের জল, সেগুলো কিন্তু মানুষের সামনে বারবার আনা হচ্ছে, বারবার পেশ করা হচ্ছে। 26 চাকরি বাতিল, পুলিশ লাথি মারা সেই প্রেগনেন্ট মহিলাকে, একের পর এক ঘটনাগুলো, কেউ কেউ সুইসাইড করে নিয়েছে। হ্যাঁ, এই যে মানে একের পর এক ঘটনাগুলো সংবাদ মাধ্যমে দেখাতে 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 কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেগুলোকে দৃষ্টি আকর্ষণ করে ফেলছে। মানুষ বুঝতে শিখছে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, এগুলো কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে। এবার বিতর্ক সৃষ্টি, বলছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনার পরিবেশ তৈরি করা হয়। দেখবা নিউজ চ্যানেলগুলোতে আমরা ঘন্টাখানিক সুমন বা এপি আনন্দ যাই দেখি না কেন, সেখানে দেখবা একটা বিতর্ক সভার অনুষ্ঠান করা হয়। সেখানে বিভিন্ন দলগত মানে মতামত তৈরি করা হয়। সেখানে এক দল আরেক দলের সুনাম করে, বদনাম করে, তাদের মধ্যে আলাপ আলোচনা চলে এবং জনগণ কিন্তু এতেই কিন্তু বুঝে যায়, এদের বিতর্ক দেখেই বুঝে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল। চলে আসবো পরবর্তী স্লাইডে। তো প্রচারী বা ওয়াচড, আমরা এখানে দেখবো প্রচারী বা ওয়াচডগ, অর্থাৎ স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সংবাদ মাধ্যম সরকারের কিন্তু ভুল ত্রুটি এবং দুর্নীতি কিন্তু জনসমক্ষে তুলে ধরে। এটি রাজনৈতিক সমাজকে কিন্তু সচেতন রাখে এবং শাসকদের কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। নেক্সট, রাজনৈতিক শুদ্ধি, বলছে নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে কিন্তু একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার কিন্তু গড়ে তুলতে সাহায্য করে এর মধ্যে দিয়ে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আধুনিক যুগে আমরা সোশ্যাল মিডিয়ার কথাও বলতে পারি। একটু আগে তোমাদের বললাম ফেসবুক, টুইটার, ইউটিউব এখন রাজনৈতিক সামাজিকীকরণের শক্তিশালী একটা অস্ত্র বলতে পারি আমরা। এটি সরাসরি নেতা বা জনগণের মধ্যে কিন্তু যোগসূত্র স্থাপন করে। নেক্সট বলছে রাজনৈতিক অংশগ্রহণের হার আজকে কিন্তু 65% বলতে পারি আমরা। ভোটার সচেতনতা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ জনগণ যত বেশি শিক্ষিত হবে তত ভোটাধিকারটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবে। তো ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বলতে পারি সংবাদ মাধ্যমের প্রচারের ফলে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার হার এবং রাজনৈতিক অংশগ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কিন্তু বেড়ে গেছে এখন বর্তমানে। আগে একটা সময় ভয় পেত মানুষ। এবার চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কথা যদি বলতে পারি, তাহলে আজকে মিডিয়া বা আজকে সংবাদ মাধ্যম কোন চ্যালেঞ্জগুলো বা কোন সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে, কিভাবে একটা পলিটিক্স বা একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতা এলে সংবাদ মাধ্যমের গলা বা কণ্ঠরোধ করা হচ্ছে টিপে, সেটা কিন্তু খুব বাজে জিনিস। দেখো কি বলছে, পক্ষপাত দুষ্ট সংবাদ, বলছে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সংবাদ প্রচার করা উচিত নয়, যেটা এখন বর্তমান সংবাদপত্র বা সংবাদ নিউজ চ্যানেলগুলো কিন্তু করে থাকে। সংবাদ মাধ্যম সবসময় নিরপেক্ষ কাজ করবে, কোনো দল রাজনৈতিক দলকে দেখে কিন্তু কাজ করবে না। যেটা ন্যায় সেটাকে ন্যায় বলে মানুষের সামনে নিয়ে আসবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলে মানুষের সামনে নিয়ে আসবে। কখনো কিন্তু কি করবে না, তারা কোনো একটা পার্টির কিন্তু দালালি কিন্তু করবে না, এটা উচিত নয়। দেন বলছে গুজব ও ফেক নিউজ, কখনো কখনো আমরা দেখি গুজব বা ফেক নিউজ ছড়িয়ে যায় বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে অনেক সময় কিন্তু বিভিন্ন ফেক নিউজগুলো দেখানো হয়। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার এবং সমাজে কিন্তু অস্থিরতার সৃষ্টি করতে পারে। দেন বলছে সেন্সরশিপ, অনেক সময় সরকারের চাপে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। বলছে এই আমার সম্পর্কে কোনো খারাপ নিউজ কিন্তু দেখাবা না, বলে দিল, চুপচাপ থাকবা, নাহলে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। এবার কর্পোরেটের প্রভাব, বলছে বিজ্ঞাপনের জন্য বড় বড় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা। ঠিক আছে, এতেও কিন্তু দেখা যায় যে একটা বর্তমানে যে সংবাদ মাধ্যম একটা সমস্যায় পড়ছে। তো যাই হোক, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটি না থাকলে কিন্তু রাজনৈতিক সচেতনতা বা সামাজিকীকরণ কিন্তু কেবল একটি তাত্ত্বিক শব্দ হয়েই থাকতো। তাহলে আজকে সংবাদ মাধ্যম আছে বলেই কিন্তু আজকে এত পরিমাণে মানুষজন সচেতন হয়েছে। সংবাদ মাধ্যম না থাকলে কিন্তু মানুষজন এত পরিমাণে সচেতন হতো না। তাহলে সংবাদ মাধ্যমকে আমরা স্যালুট জানাই এবং আপনারা সবসময় সংবাদ মাধ্যমেরা কিন্তু একদম এমন নিউজ পরিবেশন করুন যেটা জনগণের ভালো হবে। আপনারা জনমত গড়ে তুলবেন একদম ইতিবাচক ভাবে, তাহলেই কিন্তু আমাদের রাজ্য এবং আমরা কিন্তু এগিয়ে যাব। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের একটাই মোটো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে
খুব ইজিলি ভাবে আমাদের নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।